নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো, আমরা জানি যে আগামীকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান, আর ছাত্র সমাজের দুই নেতা তাদের পদ্মযোগ শিকার ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ী আরএসএস করেন বলে জানিয়েছেন আরো এক নেতা। আরএসএস এর সদস্য বলে স্বীকার করছে শুভঙ্কর হালদার। অর্থাৎ একদিকে সায়ন লাহিড়ী এবং অন্যদিকে শুভঙ্কর, দুই নেতারই পদ্মযোগ। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি ভেঙ্কটেশ্বরের কাছে একবার যাব। ভেঙ্কটেশ্বর, আমরা জানি যে আগামীকালই ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ছাত্র সমাজের নবান্ন অভিযানের রাজনৈতিক যোগ। একদমই, এবং তুমি জানো যে একেবারে সোশ্যাল মিডিয়ায় একটি কল দেওয়া হয়েছিল, আবেদন করা হয়েছিল যে 27 তারিখে নবান্ন অভিযান করা হবে। ছাত্র সমাজ সেই আন্দোলনের ডাক দিয়েছিল, কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছিল এই ছাত্র সমাজের নেপথ্যে কারা রয়েছেন, বা ছাত্র সমাজ যারা আন্দোলন করবেন নবান্ন অভিযান, সেই আন্দোলনের কোনো রাজনৈতিক যোগ ছিল। যদিও ছাত্র নেতারা মূলত যারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এর আগেও, তাদের দাবি ছিল যে একেবারে অরাজনৈতিক হিসেবেই তারা পথে নামছেন এবং ছাত্র সমাজই মূলত আরজিকর ইস্যুকে হাতিয়ার করে তারা নবান্ন অভিযান করবেন। কিন্তু সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর দুজন যে আহ্বায়ক, অর্থাৎ নবান্ন চলো অভিযান যে ছাত্র সমাজের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল, সেই অভিযানের দুজন আহ্বায়ক, তারা কিন্তু একেবারে স্পষ্ট করে দিলেন তাদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। সায়ন লাহিড়ী তিনি পরিষ্কার জানিয়েছেন, তাকে আমরা একেবারে প্রশ্ন করেছিলাম যে বেশ কিছু ছবি দেখা যাচ্ছে সেখানে রাজনৈতিক কর্মী হিসেবে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে সায়ন লাহিড়ীকে, এবং যাদবপুর যে বিজেপির যে যুব মোর্চা, বিজেপি যুব মোর্চার যে কমিটি রয়েছে সেখানেও সায়ন লাহিড়ীর নাম কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন লাহিড়ী তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে তিনি বিজেপি একসময় করতেন এবং এই আন্দোলন বিজেপির কোনো আন্দোলন নয়, একেবারে সামগ্রিকভাবেই অরাজনৈতিক হিসেবেই এই আন্দোলনকে কিন্তু আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কিন্তু প্রথম দিন থেকে তোমরা যেটা বলছিলাম যে একেবারে প্রথম দিন থেকেই আন্দোলনের নেপথ্যে কারা রয়েছেন, বারবারই আমরা জানি রাজ্যের শাসক দল তারা যেটা অভিযোগ করছিল বা দাবি করছিল, এই আন্দোলনের নেপথ্যে সেখানে বিরোধীদের একটা ভূমিকা রয়েছে। সেই বিষয়টা কিন্তু আজকে সায়ন লাহিড়ী কিংবা শুভঙ্কর একেবারে ভেঙ্কটেশ্বর, সেই প্রসঙ্গে আমরা আসবো। বিজেপি যুব মোর্চা, সেখানেও আপনার নাম রয়েছে সেই তালিকায়, যে তালিকা এবং যে ছবি আমাদের হাতে এসছে, আপনিও দেখুন এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি কি আপনি? হ্যাঁ, এই ছবি আমি তো, এই ছবি আমি তো। আমি কখনো অস্বীকার করেছি যে আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত নেই। হ্যাঁ, আমি বলেছি স্বয়ংসেবক, আমি বলেছি, আমি বুকটা করি স্বয়ংসেবক। ছাত্র সমাজের এই যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের রাজনৈতিক যোগ, এই প্রশ্নটা উঠছে, কারণ রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক সংগঠনের আহ্বায়কের, এবং সেই চাঞ্চল্যকর দাবি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে শহরের এক 5 হোটেলে বৈঠক হয় দুজনের। শহরের 5 হোটেলে দুজনের বৈঠক এবং সিসি ক্যামেরা ফুটেজে প্রমাণ মেলার দাবি। চাঞ্চল্যকর দাবি করছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। দুপুরের সাংবাদিক সম্মেলনে আমরা একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম, যিনি একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না, কিন্তু এইটুকু বলি, হোটেলটি হলো হায়াত রিজেন্সি। হোটেলটি হায়াত রিজেন্সি, এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক, প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন, আমরা তার নাম নিচ্ছি না। আমরা তাকে দেখছি টিভিতে, তিনি নানা রকম কথা বলছেন। তিনি গতকাল 25 তারিখ সকাল 11:25 হায়াত রিজেন্সিতে ঢুকেছেন। তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে, এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি। এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেইটা আমি বলছি না, সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন, কি কারণ সেটা আমি বলছি না। তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি। শুধুমাত্র ছাত্র সমাজের এই নবান্ন অভিযান জানানো হয়েছে, কোনো প্রকার অনুমতি চাওয়া হয়নি, জানাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। দুটি মেল পেয়েছি, একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন।
এবং এই যে ইন্টিমেশনটি দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি, তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না, সেটা বাতিল করা হয়েছে। সুতরাং কালকের প্রোগ্রামটি বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে, সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন, যেগুলো দেয়া উচিত নির্দেশিকা অনুযায়ী তারা দিয়েছেন, কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি। মূলত দুটি কারণে। ইউজিসির সর্বভারতীয় নেট পরীক্ষা আছে, ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে। দ্বিতীয়, এই দুটো প্রোগ্রাম একসঙ্গে অনুমতি দিলে, একটিকে অনুমতি দিলেও আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তো প্রশ্ন থাকছেই, যেখানে আমাদের কাছে সকালে বলেছি নির্দিষ্ট ইনপুট আছে, খবর আছে যে কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে অশান্তি এবং হিংসা ছড়ানোর ছক কষেছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চকেও আমরা বলেছি তাদের অনুমতি দেয়া হলো না। শহরের এক বিলাসবহুল হোটেলে বৈঠক, চাঞ্চল্যকর এক ছবি যেটা এসেছে সিসি ক্যামেরার ফুটেজ, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখাবো তবে একটা বিরতির পর। ছাত্র সমাজের নবান্ন অভিযান এবং ছাত্র সমাজের অন্যতম মুখ সায়ন লাহিড়ী। নবান্ন অভিযান নিয়ে সাংবাদিক বৈঠকে সায়ন, বিজেপি যুব মোর্চার তালিকায় সায়নের নাম রয়েছে। বিজেপির সভাতেও উপস্থিত এই সায়ন লাহিড়ী। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ভেঙ্কটেশ্বরের কাছে একবার জানার চেষ্টা করবো। ভেঙ্কটেশ্বর, ছাত্র সমাজের যে মুখ সায়ন লাহিড়ী, তাকে নিয়েই তো শুরু হয়েছে এবার রাজনৈতিক চর্চা। একদমই এবং তুমি জানো যে এই ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তার পরেই আমরা দেখেছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছিল। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মুখপাত্ররা তারা স্পষ্ট জানাচ্ছিলেন, তুমি জানো যে কুণাল ঘোষ থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা এই ছাত্র সমাজের যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিজেপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদত রয়েছে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুমি জানো যে একাধিক ভিডিও সামনে আনা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে এই যে নবান্ন অভিযান, সেখানে সরাসরি রাজনৈতিক যোগ, সেই যোগের প্রমাণ দেখিয়ে ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। কিন্তু এই সায়ন লাহিড়ী আজকে তিনি নিজে জানিয়েছেন, বা শুভঙ্কর তারা জানিয়েছেন যে তারা একেবারে রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী ছিলেন। সায়ন লাহিড়ী তিনি জানিয়েছেন যুব মোর্চা তিনি করতেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে, আমরা সেই ছবিও দেখিয়েছি। অন্যদিকে শুভঙ্কর তিনিও বলেছেন তিনি আরএসএস এর সক্রিয় কর্মী। কিন্তু রাজনৈতিক চাপানোতর এই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে। একদিকে যখন শাসক দল বিরোধীদের নিশানা করছে, অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তারা কিন্তু এই ছাত্রদের যে আগামীকালের নবান্ন অভিযান, সেই অভিযানকে নৈতিক সমর্থন দিয়ে জানিয়েছেন তারা পথে নামবেন না, কিন্তু যে বিশুকে সামনে রেখে ছাত্ররা নবান্ন অভিযান করবে তাতে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে একেবারে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপি নেতারা, সুকান্ত মজুমদার উড়িয়ে দিয়েছেন এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই, এটা একেবারে অরাজনৈতিক আন্দোলন, এমনটাই কিন্তু রাজ্য বিজেপি নেতারা স্পষ্ট জানাচ্ছেন। কিন্তু সায়ন লাহিড়ীর বক্তব্য সামনে আসার পর বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগগুলো সামনে আনা হয়েছে তাতে নবান্ন অভিযানে রাজনৈতিক যোগ, বিশেষ করে গেরুয়া শিবিরের যোগের স্পষ্ট কিন্তু তথ্য সামনে আসছে, যে তথ্য তুলে ধরা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবং তারা নৈতিক সমর্থন জানালেও আগামীকালকের নবান্ন অভিযান ছাত্র সমাজে সেই অভিযানে তারা যে পথে থাকবে না, যদি কেউ নাগরিক হিসেবে কেউ সেই অভিযানে থাকতে চায় সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপি তারা কিন্তু সরাসরি পথে নামবে না। বিজেপি যেদিন এই কর্মসূচিতে নামবে তারা রাজনৈতিক পতাকা নিয়েই নামবেন এবং আগামীকাল যদি ছাত্র সমাজের উপর কোনো রকম কোনো অত্যাচার বা কোনো রকম হামলা হয় সেক্ষেত্রে তারা আগামী দিনে দলীয়ভাবেই নবান্ন অভিযান করবে, এমনটাও কিন্তু জানিয়েছেন সুকান্ত মজুমদার। একেবারে সুকান্ত মজুমদার তিনি বলছেন রাজনৈতিক পরিচয় নেই, ভুল তথ্য রটানো হচ্ছে, পাল্টা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এরা বিজেপিরই সমর্থক। আমার মনে হয় এগুলো ভুল ইনফরমেশন, আপনি ইনফরমেশন চেক করুন, এরকম কোনো বিষয় নেই। এবং শুধু এই দুজন হয়তো প্রেস কনফারেন্স করতে পারে, কিন্তু ছাত্রদের বিরাট বড় একটা টিম কাজ করছে, প্রচুর ছাত্র আছে এর মধ্যে যারা সিপিএম এর সাথে যুক্ত ছিল হয়তো কোনো এক সময়, বা কোনো রাজনৈতিক দল করে না, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে। গতকাল যারা প্রেস কনফারেন্স করেছেন তারা অনেকেরই কোনো পলিটিক্যাল পরিচয় নেই, এরকম আছে। বিজেপির যে নেতারা বলছেন লাশের রাজনীতি, তারা পর্যন্ত বলছেন না এটা ফেক ভিডিও। সুকান্ত ওরা বলুন না,
যে এই ছাত্র সমাজ বলে যাদের সামনে ফেলা হয়েছে, কেন হয়েছে? তারা তো সব আপনাদের বিজেপি, আরএসএস, এবিভিপির লোকজন বলে শোনা যাচ্ছে। তাদের সমস্ত পরিচয় তো আমাদের দলের নেতারা ফেসবুকে দিয়ে দিয়েছে। আমরা দেখছি একদিকে যেমন শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, তেমন অন্যদিকে নবান্ন অভিযানে অশান্তির ছক বিজেপি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল সেই ভিডিওয় দুই বিজেপি নেতাকে আটক করা হয়েছে। কি দেখানো হয়েছে সেই ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি সেগুলো। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে ভঙ্গ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। 27 তারিখ জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। আপনি যখনই দেখবেন পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি। দুটো ভাইরাল ভিডিও আমরা দেখলাম। আমাদের প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই যে দুই বিজেপি নেতা, একদিকে বাবলু গঙ্গোপাধ্যায়, অন্যদিকে সৌমেন চট্টোপাধ্যায়, এদের দুজনকে এখন জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু অন্যদিকে দলীয় নেতৃত্বরা কি বলছেন এই ভাইরাল ভিডিও সামনে আসার পর? দেখো, একে অপরের উপরে দোষারোপ করছে। তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার আগেই ঘোষণা করা হয়েছিল যে এই ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে প্রত্যক্ষ মদত রয়েছে বিজেপি। আর সেই প্রত্যক্ষ মদতের প্রমাণ পাওয়া গেল বলে দাবি করছেন তৃণমূল। কারণ দেখা যাচ্ছে দুই বিজেপি নেতা, তারা যে ভাইরাল ভিডিও, তাতে কথোপকথনে তারা ছক করছেন যে ওখানে অর্থাৎ নবান্ন অভিযানে যে অশান্তি, সেই অশান্তির ছক করছেন। সেই সোশ্যাল মিডিয়া ভিডিও মারফতই ওই দুই নেতাকে তুলে আনা হয় ঘাটাল থানায় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারও তিনি নিজে পৌঁছে যান ঘাটাল থানায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তিনি বেরিয়ে যান। তিনি অবশ্য যেটা জানিয়েছেন যে ওদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে, কিন্তু তদন্তের সাপেক্ষে তিনি আর বেশি কিছু বলতে চান না। এখনো পর্যন্ত ওই দুই নেতাকে আটক করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন। কিন্তু এই নিয়ে বিজেপি তারা পাল্টা অভিযোগ করেছেন। বিজেপির ঘাটাল যে বিধানসভার বিধায়ক, তিনি অবশ্য দাবি করছেন যে বিজেপিকে মিথ্যাভাবে বিজেপির নেতাদেরকে ফাঁসানো হচ্ছে আর প্রত্যক্ষ মদত দিচ্ছে পুলিশ। পুলিশ তৃণমূলের হয়ে এই কাজ করছে বলে দাবি করছেন। যাই হোক, পুরো বিষয়টি কিন্তু জেলা পুলিশ এবং ঘাটাল থানার পুলিশ তদন্ত রেখেছে। এখনো পর্যন্ত ওই দুই নেতাকে ঘাটাল থানায় আটক করে রাখা হয়েছে। বেশ, অর্থাৎ দুই বিজেপি নেতাকে, ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া দুই বিজেপি নেতাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের। এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না। আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি, শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি। আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি কারা আছে। 3জন আমাদের জেলারই আছে, 2জনকে আমরা
জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। কি কি সম্ভাবনা ছিল জানার জন্য ইনভেস্টিগেশন করছি, জিজ্ঞাসাবাদ চলছে। আমি নিজেও এসে জিজ্ঞাসাবাদ করলাম একবার, আটক করা হয়। তাকেও পুলিশ পাঠানো হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। ধর্ষণ খুনের ঘটনাস্থলে জমায়েত, ঘটনাস্থলে আরজি কর মেডিকেলের একাধিক কর্তাও। দেহ উদ্ধারের পর মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল ভিডিওয় প্রমাণ নষ্টের অভিযোগ আরো জোরালো হচ্ছে। আরজি করের সেমিনার রুমের ভিডিও ভাইরাল, এই সেমিনার রুমে চিকিৎসককে নৃশংস হত্যার অভিযোগ। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতার কাছে একবার জানার চেষ্টা করব। অর্পিতা, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে দেহ উদ্ধারের কি সম্পর্ক? একেবারে তাই। দেখো, যেখানে কিনা সেমিনার হল, যেখান থেকে কিনা দেহ উদ্ধার হয়েছে সেইখানেই কিন্তু দেখা গেছে এই ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে বহিরাগতরা সেখানে উপস্থিত রয়েছে। কিরকম সেটা হলো যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ সেখানে রয়েছে, তার পিএ রয়েছে প্রসূন চ্যাটার্জি, এবং তিনি কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রির তিনি কাজ করতেন। কিন্তু সেখানে তিনি কি করছিলেন সেমিনার হলে ঘটনার দিন পরে, অর্থাৎ যেদিনকে কিনা সকালবেলা যেদিনকে দেহ উদ্ধার হয় সেদিনকে তাকে দেখা যায় এই সেমিনার হলে। দ্বিতীয়ত রয়েছে দেবাশিস সোম, যিনি কিনা ফরেন্সিকের যিনি ডক্টর এবং অধ্যাপক, তিনি বিশেষজ্ঞ, এবং তারই সঙ্গে পিএম যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু তার যথেষ্টভাবে ভূমিকা ছিল। এবং এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তিনি সেখানে কি করছিলেন। তৃতীয় যিনি হলেন, তিনি হচ্ছে শান্তনু দে, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এক আইনজীবী, তিনি বা সেখানে কোন পরামর্শদাতার জন্য সেখানে তিনি গিয়েছিলেন। অর্থাৎ এই যে সেমিনার হল যেখান থেকে কিনা দেহ উদ্ধার হয়েছে, সেখানে প্রচুর মানুষের ঠিকঠিকে করছে পুরো ভিড়। অর্পিতা, আমরা আসবো তোমার কাছে, তার আগে একবার শুনে নেব ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলেছিলেন। এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। অর্পিতা, এই জায়গায় তোমার থেকে একটু জানার চেষ্টা করব। একদিকে ডিসি সেন্ট্রাল তিনি দাবি করছেন যে বহিরাগত কেউ আসেননি, অন্যদিকে এই প্রশ্নটাও তো উঠছে যে পর মুহূর্তে ঘটনাস্থলে এত জমায়েত কেন? দেখো, সব থেকে এটা বড় প্রশ্ন, তিনি যেটা বললেন যে এই যে রুমের যে দৈর্ঘ্য, সেখানে তিনি বলছেন যে 40 ফুট অব্দি সেখানে কর্ডন করা হয়েছে। তারপরে যে 11 ফুট সেখানে রয়েছে বিভিন্ন যারা সেখানে এসেছিলেন, যাদের সেখানে ডিউটি ছিল, তারা সেখানে উপস্থিত ছিল, এবং নির্যাতিতার মা বাবা সহ একাধিকজন সেখানে উপস্থিত ছিল, এমনটা লালবাজারের দাবি। কিন্তু এই 40 ফুট যে কর্ডন করা হয়েছে, অর্থাৎ সেখানে তার মানে সেটাকে ঘিরে রাখা হয়েছে কিছু না কিছু দিয়ে, তাহলে সেটার ছবি কোথায়? সেটার ছবি যদি প্রকাশ্যে আনে কলকাতা পুলিশ, তাহলেই তো এই ওয়াকিবহল মহল এত প্রশ্নই তাহলে তোলে না যে সেখানে এই দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকে প্রমাণ লোপাটের যে বিষয়টি আসছে, বারবার করে ওয়াকিবহল মহল যে প্রশ্ন তুলছে যে সেখান থেকে প্রমাণ লোপাট হতে পারে, সেখান থেকে তথ্য নষ্ট হতে পারে। এমনকি এরকম একটা প্লেস অফ অকারেন্স বা সিন অফ ক্রাইমে এতগুলো মানুষ সেখানে মানে সেখানে তারা পৌঁছালো কি করে? কারণ সেখানে তো কলকাতা পুলিশ রয়েছে। সেখানে দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়, তিনি আউটপোস্টে, তিনি ওসি, তিনি সেখানে রয়েছে। ফলে সেই জায়গা থেকে কি করে পুলিশের সামনে এই সমস্ত মানুষ, অর্থাৎ এই এতগুলো মানুষ সেখানে গিয়ে জমায়েত করলো, সেটা একটা বড় প্রশ্ন। এবং সেই জায়গা থেকে কিন্তু কলকাতা পুলিশ তারা সাফাই দিচ্ছেন যে কোনোভাবে বহিরাগত কেউ আসেনি, তারা জায়গাটিকে তারা কর্ডন করে রেখেছিলেন। ফলে যে জায়গায় উদ্ধার হয়েছে দেহ, সেই জায়গা থেকে 40 ফুট অব্দি পর্যন্ত কিন্তু কর্ডন করা থাকায় সেখানে কোনো প্রমাণ লোপাট হয়নি। তবে এখানেই সিবিআই এর দাবি, সুপ্রিম কোর্টে যেমনটা সেখানে প্রশ্ন উঠেছিল যে এখান থেকে কিন্তু এই প্লেস অফ অকারেন্স অল্টার করা হয়েছে বা সেখানে কিন্তু তথ্য প্রমাণ নষ্টের যে আশঙ্কা, সেই আশঙ্কা করেছিল একেবারে অর্পিতা। আর এই ভাইরাল ভিডিওর পরে রাজনৈতিক তরজা জারি। যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংঘটিত হয়েছিল, সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ, নন্দী ভিঙ্গি ভিডিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে।
কি ক্রাইম সিন এরকম হয় নাকি কোনো? আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে, তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটলে সেটা খবর পেলে নিশ্চিতভাবেই কনসার্ন অনেকে ছুটে যাবেন সেই জায়গাটায়। ফলে এখন সেখানে কারা গেছিলেন, কেন গেছিলেন, কোন সময় গেছিলেন, যাওয়ার ফলে তদন্তের কোনো সমস্যা হয়েছে না হয়নি, যাদের দেখা যাচ্ছে সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসা করুন। হয়তো জল্পনা বাড়িয়ে, সন্দেহ বাড়িয়ে, এটা হলে ওই হতে পারত, এর জন্য ওইটা কেন হয়নি, এর বদলে সিবিআই এই গোটা বিষয়টা নির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে, ডেকে বা গিয়ে কথা বলে এর আসল কারণগুলো তারা জেনে নিন। অন্যদিকে আজ ফের সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্টের নোটিশ সিবিআই এর। সিজিওতে আজ ফের তলব সন্দীপ ঘোষকে। গতকালই প্রেসিডেন্সি জেলে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হয়। শনিবার 4 চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট করা হয়। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট এবং চোখা চোখা প্রশ্নে শান সিবিআই এর। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অর্পিতার কাছে একবার জানার চেষ্টা করবো। অর্পিতা, আমরা একদিকে দেখেছি টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সন্দীপ ঘোষকে এবং আজ পলিগ্রাফ টেস্ট। ঠিক কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হলো সন্দীপ ঘোষকে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তার এখনো অবধি পলিগ্রাফ টেস্ট চলছে এবং তার পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার যিনি কিনা সৌরভ চৌধুরী, তারও কিন্তু এই পলিগ্রাফ টেস্ট চলছে। এবার তোমাকে জানিয়ে রাখি যে এই সন্দীপ ঘোষকে গতকালকে সিবিআই এর আধিকারিকরা 179 বিএনএসএস অ্যাক্টে একটি তারা নোটিশ পাঠায়, যেখানে কিনা পলিগ্রাফ টেস্টের জন্য আজকে সকাল 10টায় তাকে আসতে বলা হয়। তিনি সেই মতো 9:58 নাগাদ তিনি আসেন। প্রথম দফায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ পর্ব সেখানে শুরু হয় এবং বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ঠিক বিকেলের পর থেকে তার পলিগ্রাফ টেস্টের যে পর্ব সেই প্রক্রিয়া তার শুরু হয়েছে। ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট চলছে এবং সেখানে মূলত যেটা জানার চেষ্টা করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে যে এই সমস্ত যে কোশ্চেনের উত্তরগুলো কখনো কিন্তু হ্যাঁ অথবা নাতে দিতে হয়। অর্থাৎ এই যে কোশ্চেনগুলো মূলত কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে যে ঘটনার পর তার কি ভূমিকা ছিল, দ্বিতীয়ত হচ্ছে যে তিনি কোনো স্টেপ কিছু তিনি নিয়েছিলেন কিনা, এমনকি পরিবারকে অর্থাৎ নির্যাতিতার পরিবারকে অ্যাসিস্ট্যান্ট সুপারের মাধ্যমে প্রথমে বলা হয়েছিল যে অচেতন বা অসুস্থ, তারপরে বলা হয়েছিল যে সুইসাইড করেছে। তাহলে কি সেটাও কি সন্দীপ বাবুর নির্দেশেই সেটা হয়েছিল? তৃতীয়ত হচ্ছে আরো একটি বিষয়, সেটি হলো নির্যাতিতার নাম বারবার প্রকাশ্যে আনা। তাহলে কি তদন্তের মধ্যে তিনি ঘুরাতে চেয়েছিলেন? আরো কয়েকটি বিষয় হচ্ছে যে রেনোভেশন, যেখানে কিনা ঘটনাস্থল সেখানে রেনোভেশনকে কার নির্দেশে সেখানে রেনোভেশন হচ্ছিল, যার নির্দেশে হচ্ছিল তিনি কি খুব ক্লোজ ছিলেন? এরকম কিন্তু একাধিক প্রশ্নের সঙ্গে সঞ্জয় রায়কে তিনি চেনেন কিনা, সঞ্জয় রায় যে তার হাসপাতালে বোঝাই যাচ্ছে এরকমই একাধিক চোখা চোখা প্রশ্নের শান সিবিআই। অন্যদিকে আমরা দেখছি একদিকে যখন আরজিকর কাণ্ডে প্রতিবাদ চলছে, তখন অন্যদিকে আমরা নজর রাখবো বানারহাটের দিকে। বানারহাট চা বাগানে সেখানে গণধর্ষণের অভিযোগ সামনে উঠে আসছে। বিশেষভাবে সক্ষম যুবতীকে গণধর্ষণ। বানারহাটের চা বাগানে গণধর্ষণের অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রকির থেকে একবার জানার চেষ্টা করবো। রকি, কবেকার ঘটনা এবং থানায় কোনোভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো আইনি পদক্ষেপ? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, আরজিকরের ঘটনায় যখন গোটা রাজ্য উত্তাল, সেই সময় কিন্তু ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত চা বাগানে এক বিশেষ ক্ষমতা সম্পন্ন যুবতীকে কিন্তু ধর্ষণের অভিযোগ, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার তরফ থেকে অভিযোগ রয়েছে একের অধিক ব্যক্তি মিলে তার সঙ্গে দুষ্কর্ম করেছে, ধর্ষণ করেছে, যার ফলে আজ সেই যুবতীর এই অবস্থা। পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারে দুই দাদা রয়েছে এবং তার বৌদি, এবং তারা তিনজনই কিন্তু চা বাগান শ্রমিক এবং তারা প্রত্যেক দিন কাজ করতে চলে যান। এই সুযোগেই কিন্তু সেই মুখ ও বধির যে যুবতী ছিল তাকে দুজনের অধিক মিলে ধর্ষণ করে এবং কিছুদিন আগেই তার শারীরিক সমস্যা দেখা যায় এবং তার বৌদি তাকে কিন্তু হসপিটালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক সেই যুবতী অন্তঃসত্ত্বা বলে তার বৌদিকে জানান। এরপর বাড়িতে ফিরে আসার পর তার বৌদি যুবতীকে নানানভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং আকার ইঙ্গিতের মাধ্যমে সেই যুবতী জানায় যে একের অধিক মানুষ
মানুষ মিলে কিন্তু তার সঙ্গে দুষ্কর্ম করেছে। এই কারণে এই হাল। এই খবর চাউর হতেই কিন্তু চা বাগান বলে ক্ষোভের সঞ্চার হয় এবং এলাকার মানুষ এবং সেই নির্যাতিতা যুবতীর পরিবার বানাহাট থানায় এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অভিযোগ করেছে যে যদি সেই অভিযুক্ত যারা রয়েছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বানাহাটের আইসিকে ফোন করেছিলাম তিনি কিন্তু ফোন না ধরায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যদিও ধূপগুড়ি এসডিপিও কিন্তু জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং যারা দোষী রয়েছে তাদের তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে অভিযুক্তের গ্রেফতারের দাবিতে মিছিল, বানারহাট থানা ঘেরাও, চা শ্রমিকদের এবং চা বাগান শ্রমিকদের মধ্যে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। दिन तो दिन घिनौना अपराध बढ़ते ही जा रहा है। मेरा घर में भी वो सब घटना हो गया है अभी। वही कारण से मैं यहाँ बनारहाट का थाना में आया हूँ। थाना में FIR दर्ज किया हूँ। जो भी गलती किया है उसको कड़ी से कड़ी सजा मिलनी चाहिए मेरा अनुसार से। थाना में जो कंप्लेन हुआ है उसका हिसाब से पुलिस प्रशासन को असिद्ध जो गुनहगार है उसको जल्द से जल्द अरेस्ट करें और जो बच्ची है उसको इंसाफ मिले, नहीं तो ये जैसा हवा का जैसा फैल रहा है वायरस ये तो किंतु होते रहेगा। আর এবার আমরা নজর রাখবো ডোমকলের দিকে। ডোমকল, সেখানে গুলি বোমাবাজি, তাতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুরনো বিবাদে দুপক্ষের গুলি বোমাবাজি এমনটাই জানা যাচ্ছে ডোমকল মালিথাপাড়ায়। রীতিমতো উত্তেজনা, যার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি প্রণবের থেকে একবার জানার চেষ্টা করি। প্রণব, আমরা দেখছি যে ডোমকল সেখানে গুলি বোমাবাজি চলছে এবং জানা যাচ্ছে যে দুপক্ষের মধ্যে গুলি আর বোমাবাজি, এই দুপক্ষ কারা? দেখো, মিন্টু শেখ এবং খলিল শেখ এর সঙ্গে তোমার কালু শেখ এবং সাজিদুল শেখ এই দুই পরিবারের বিবাদ কিন্তু বহু দিনের এবং সেই পুরাতন বিবাদকে নিয়ে গতকাল রাত্রিবেলা থেকেই কিন্তু গন্ডগোল শুরু হয় এবং গতকাল রাত্রিবেলাতে বেশ কিছু গুলি চলে। তারপর আজকে সকালবেলাতে আবার একে অপরকে কিন্তু আক্রমণ করে বলে অভিযোগ। গুলি এবং বোমাতে কিন্তু কেঁপে উঠে তোমার ডোমকলের মালিথাপাড়া এবং পুলিশ ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এসে তোমার নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয় বলে কিন্তু অভিযোগ এবং দুই পক্ষই কিন্তু তৃণমূলের বলে কিন্তু তারা দাবি করেছে, যদিও একে অপরকে তোমার তৃণমূলের সিপিএম এবং কংগ্রেস বলে চালাতে চেষ্টা করেছে, কিন্তু দুই পক্ষই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক বলেই কিন্তু দাবি করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কেউ নাই, যারা এই বোমা এবং গুলির নিয়ে বোমাবাজি করেছে তাদেরকে পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে পুলিশ তাদের শাস্তি দেয় এবং এলাকায় যেহেতু তোমার উত্তেজনা রয়েছে সেখানে পুলিশি ক্যাম্প বসানো হয়েছে এবং দুই পক্ষ থেকেই তোমাদের থানার মধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে ডোমকল থানার পুলিশ। বেশ, আলমগীর আছে এর কাছে দেখে এই জায়গা গেছে বম মারনো গেটে একটা সিপিএম রে আলমগীর সিপিএম তিনটা গেটে বম মারলো, ঠিক আছে? কয়খানে গলির মধ্যে এত বড় তলোয়ার নিয়ে ঢুকে পড়েছে, সবাই বম ফেলছে, গুলি ফায়ার করছে। কাল রাতে হয়েছে, আজ সকালে নাজির, তারপরে আব্বাসের দুই বেটা, আব্বাসের তিন বেটা, সালামের দুই বেটা, সালাম রান্না বম ফায়ার করলো। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, সেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর। সকাল থেকে একেবারে থমথমে এলাকা, বন্ধ দোকানপাট। ইসলামপুরের সুজালিতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা এবং তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ এবং যে ছবি আপনারা দেখছেন, বাড়ি ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চঞ্চল থেকে একবার জানার চেষ্টা করি। চঞ্চল, দুই গোষ্ঠী, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, কোন দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক এবং বর্তমান যিনি অঞ্চল সভাপতি রয়েছেন আব্দুল সত্তার, এই দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকার দখল নিয়ে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলে আসছে এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কিন্তু মাঝে মধ্যেই এলাকা উত্তপ্ত হয় এবং সংঘর্ষের ঘটনা কিন্তু উঠে আসে। গতকালও কিন্তু একই ঘটনা এবং কি অভিযোগ উঠে আসছে, যেটা যে প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বাড়িতে হামলা চালায় এবং কি তার গাড়িতে ভাঙচুর করে
আগুন ধরিয়ে দেওয়া হয় এমনটা অভিযোগ উঠছে যে বর্তমান তৃণমূলের যে অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অনুগামীদের বিরুদ্ধে। কিন্তু পাল্টা যে অভিযোগ উঠছে যে বোমাবাজি করার অভিযোগ হচ্ছে আব্দুল হকের অনুগামীদের বিরুদ্ধে। এই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে গোটা সুজালি এলাকা এবং এই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানা পুলিশ। ইসলামপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সকাল থেকে কিন্তু এলাকা থমথমে রয়েছে এবং এলাকায় টহলদারি চলছে পুলিশের, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তাদের কিন্তু খোঁজ শুরু করছে ইসলামপুর থানার পুলিশ। বেশ, আর অন্যদিকে আবারও নজর রাখবো ইসলামপুরের দিকে। ইসলামপুরে তৃণমূলের কোন্দলে বোমাবাজি, তৃণমূলের কোন্দলে প্রাণহানির শঙ্কা। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। চঞ্চল, কেন এমন পরিস্থিতি? এই গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন অঞ্চল সভাপতি, তিনি বছরখানেক আগে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন এবং অঞ্চল সভাপতি থাকাকালীনে কিন্তু এলাকায় তার কিন্তু দীর্ঘদিন মানে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যেমন দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজি বিভিন্ন অভিযোগ। তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং নতুন করে যে অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারকে করে। এই আব্দুল হকের যে স্ত্রী রয়েছেন তিনি হচ্ছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান তৃণমূলের প্রধান নুরি বেগম। এবং এই নুরি এই গোষ্ঠীর কিন্তু আছে না, প্রায় ধরে পঞ্চায়েতে না আসাতে কিন্তু পঞ্চায়েতের যে উন্নয়নমূলক যে কাজ সেই কাজও কিন্তু থমকে রয়েছে। এবং তিনি কিন্তু প্রাণহানি যে মানে অর্থাৎ পঞ্চায়েত যদি আসে তার উপরে হামলা হতে পারে এমনটা কিন্তু আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। তবে পাশাপাশি জানিয়ে রাখি যে এই বিষয় নিয়ে যখন আমরা ব্লক তৃণমূলের যে ব্লক সহ সভাপতি রয়েছেন মোহাম্মদ তার কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে প্রাণহানির হামলা কি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দুর্নীতির অভিযোগ থাকাতে কিন্তু তিনি পঞ্চায়েতে আসতেছেন না এবং পঞ্চায়েতে আসলে মানুষের রোষের মুখে পড়তে হবে এমনটা কিন্তু পাল্টা দাবি করা হচ্ছে। তবে অভিযোগ পাল্টা চলছে। পঞ্চায়েতে গেলে কোনো সিগনেচার টিগনেচার পাওয়া যাচ্ছে না, প্রধান নাই, কি কারণে প্রধান আসে না সেটা আমরা ওরকমভাবে ভালোভাবে জানি না। প্রায় 1 বছর থেকে কিছু টাকা ঘরে লুট করেছিল, তারপরে এগুলো আমরা প্রশাসনকেও জানাইছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে, ব্লক প্রেসিডেন্টকেও জানাইছি। উনি যখন আসছে না তখন ইস্তফা দেওয়া পার্টি থেকে অন্য প্রধান হবে। এই প্রজা না আসে না কারণ মানুষের একটা জনরোষ আছে প্রধানের বিরুদ্ধে আর কি। যখন উনি প্রধান ছিলেন বা ওনার স্বামী অঞ্চল প্রেসিডেন্ট ছিলেন, অত্যাচার করেছে, কিছু কিছু পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ ওনার বিপক্ষে গেছে। এই ভয়ের জন্য উনি পঞ্চায়েতে গত 1 বছর ধরে পঞ্চায়েতে আসে না। এখন কাজ উপপ্রধান চালাচ্ছে, বাকি বড় বড় কাজগুলো এখন বন্ধ আছে। আমরা বারবার প্রধানকে বলছি আপনি পঞ্চায়েতে আসুন, প্রশাসন সেটা আপনাকে ব্যাপারটা সহযোগিতা করবে। যদি আপনার মন পরিষ্কার থাকে, কোনো দুর্নীতির সঙ্গে আপনি জড়িত না থাকেন, তাহলে আপনি ফেস করেন। উনি উপস্থিত থেকে সাইটে লোকজন দিয়ে আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে, গোডাউন লুট করেছে, গাড়িতে আগুন দিয়েছে, আমার পার্টি অফিস ভাঙচুর করেছে। যেদিন থেকে উনি সভাপতি হয়েছেন অঞ্চলের, একটার পর একটা যে আমাকে আক্রমণ করছে, টিএমসির হয়ে একজন টিএমসির প্রধানের পর অত্যাচার কেন করছে আমি বুঝতে পারছি না। আমার আইনের প্রতি আস্থা আছে, দলের প্রতি আস্থা রাখছি যে আপনারা আমার সুবিচারটা করুন। আর এবার নজর রাখবো আসানসোলের দিকে। সেখানে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী থেকে ছিনতাইয়ের চেষ্টা। দেখুন, বাইকে করে 2 দুষ্কৃতী আসে, এমনটাই দাবি করছেন সেই ব্যবসায়ী, এবং এরপর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী থেকে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি সামনে আসছে। ব্যবসায়ী রুখে দাঁড়ালে পিছু হটে দুষ্কৃতীরা। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের থেকে একবার জানার চেষ্টা করব। দীপক, আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম যেখানে কার্যত স্পষ্ট যে বাইকে করে 2 জন দুষ্কৃতী এলো এবং রীতিমতো ছিনতাইয়ের চেষ্টা করছে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কোনো চিহ্নিতকরণ হলো? তবে ইতিমধ্যেই ঘটনা তদন্ত নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং যে ঘটনা ঘটেছে রবিবার রাত্রের এই ঘটনা, আজ সকালে এই সিসিটিভি ছবি প্রকাশ্যে আসে, তারপরে এই ঘটনার তদন্ত শুরু করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। যেভাবে ব্যবসায়ী বাড়ি ফিরছিল নিজের কাজ সেরে, তাকে
দুজন বাইক আরোহী আসে, তার মাথায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছ থেকে লুটের চেষ্টা করে। যদিও প্রতিবাদ করে সে ব্যবসায়ী এবং রুখে দাঁড়ায়, তাই দুষ্কৃতীরা পেছনে সরে। এই কোনো নতুন ঘটনা নয়, মাসখানেকের মধ্যে এই এলাকাতে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে গেছে। তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে শিল্পাঞ্চলবাসী। কারণ হচ্ছে রাত্রে যেভাবে পুলিশের পেট্রোলিং প্রয়োজন সেইভাবে পুলিশের পেট্রোলিং থাকছে না, তা পুলিশকে নজরে সাধারণ মানুষ সেই সাহস নিয়েই তারা আজকে রাত্রের অন্ধকারেও তারা ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে, কখনো দিনের ছিনতাইয়ের চেষ্টা, কখনো রাত্রে ছিনতাইয়ের চেষ্টা। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে, সিসিটিভি ছবি সংগ্রহ করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছে, যদিও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমি আমার বাড়ি ঢুকছিলাম, গলির ইয়েতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে। একজন বাইক নিয়ে এগিয়ে গেল, আরেকটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো। আর তো আমি বললাম যে একটু সরো ভাই, না সরে আমার কাছে এলো, আর এসে একটা পিস্তল বার করে মাথায় ঠেকালো, বলে জো হয় দে দো। গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম। ও আমাকে গলি মার দেঙ্গে, গলি মার দেঙ্গে। সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম, সবাইকে ডাকতে শুরু করলাম, বেরো 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 বেরো। পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানি ব্যাগটা বার করতে যাবে, সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল। হ্যাঁ, আমিও পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো। না কিছু নিতে পারিনি, সিকিউরিটি না থাকলে তো সবাইকার তো একটা আতঙ্ক না। আর এবার আপনাদেরকে একটি ছবি দেখাবো, খড়িবাড়ির আন্দুলিয়া কৃষ্ণমাটি রোড, যেখানে সরকারি রাস্তার সেই সরকারি রাস্তার দুধারে গাছ কেটে রীতিমতো বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করি। জিয়াউল, এই যে ঘটনা, সেই ঘটনায় তো অভিযোগের তীর সরাসরি তৃণমূল পঞ্চায়েত সভাপতির দিকে। তাহলে তৃণমূল পঞ্চায়েতের সভাপতি কি বলছেন এবং কোনো আইনি পদক্ষেপ, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই পুলিশ অভিযোগ পাওয়ার পরই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই যে বারাসাত ব্লক 2 বিডিও তার কাছে অভিযোগ হয়েছেন, তিনি থানাকে জানিয়েছেন এবং 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত যে খড়িবাড়ি মধ্যমগ্রাম রোড অর্থাৎ আন্দুলিয়া কৃষ্ণমাটির এলাকায়, সেখানে যে রাস্তার ধারে বড় বড় সিরিজ গাছ রয়েছে, যার গাছের মূল্য প্রায় লাক্ষাধিক টাকা, সেই গাছ বিক্রি করছে, অবাধে বিক্রি করছেন কে? এই কৃষ্ণমাটি অঞ্চলের যে অঞ্চল সভাপতি রয়েছে কীর্তিপুর 1-এর মান্নান আলী। তিনি এতটাই প্রভাবশালী, ফলে তিনি কারোর কথা শুনছেন না, ইচ্ছা মতন সরকারি গাছ কাটছে এবং সেই সরকারি গাছ কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে। ফলে প্রশাসনকেও তিনি পাত্তা দিচ্ছেন না, এতটাই প্রভাবশালী এই মান্নান, ফলে কারোর কথা শুনছে না। ফলে ইতিমধ্যেই পুলিশ, এলাকার মানুষ নিয়ে সোচ্চার হচ্ছেন। এর আগেও তিনি গাছ কেটে বিক্রি করেছিল, অভিযোগ হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারে কিন্তু একেবারে সরাসরি এলাকার মানুষ সোচ্চার হয়েছেন এবং ইতিমধ্যেই বিডিওর কাছে অভিযোগ হয়েছে। অভিযোগের ফলেই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে। কিন্তু এই মান্নান সমস্ত অভিযোগ অস্বীকার করে, ফলে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো কথা বলতে চাননি, ফলে তিনি সেখানেও প্রভাব বিস্তার করছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলবেন না। বেশ, এইটা প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট যদি উদ্যোগ গ্রহণ না করে, বন সিজন ওই এলাকাতে থাকবে না। এটা অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য আমি ডিএফ এর কাছে লিখিতভাবে জানাবো বিষয়টা। গাছ কাটা নিয়ে কোনো অভিযোগ হয়েছিল? টেলিফোনে কেউ অজানা কোনো ব্যক্তি ফোন করেছিল, যাই হোক তারপরে তো পুলিশকে বলা হয়, পুলিশ হলেও গিয়েছিল, পুলিশকেও সে বোধহয় অভিযোগ করেছিল, যাই হোক ব্যবস্থা নিয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনের বিতর্ক যেন পিছুই ছাড়ে না। অঙ্গনওয়াড়িতে আবারও খারাপ খাবার দেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে, যার জেরে কর্মী ও সহকারীকে তালা বন্দি করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। যে ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার অঙ্গনওয়াড়ির ঘটনা। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একটু জানার চেষ্টা করি। প্রণব, রীতিমতো অভিযোগ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, কতদিন ধরে এরকম চলছে, এরকম নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এবং পাশাপাশি প্রশাসনের নজরে কি এসেছে যে অঙ্গনওয়াড়ি খাবারের এরকম দশা? হ্যাঁ দেখো, আজকে কিন্তু যে পাঠানপাড়া যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুধু বিক্ষোভ নাই, অঙ্গনওয়াড়ি সেন্টারের যিনি কর্মী রয়েছেন এবং তার সহকারী যিনি রয়েছেন তাকে তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের অভিযোগ যে নিম্নমানের খাবার দেওয়া হয়, যে খিচুড়ি রান্না করা হয় সেই খিচুড়িতে ঠিক মতনভাবে সবজি দেওয়া হয় না এবং ডিম দেওয়া হলেও তা কিন্তু প্রতিদিন যে দেওয়ার কথা সেটা দেওয়া হয় না এবং একটু দেরি করে এলেও সেই বাচ্চাদেরকে খাবার দেওয়া হয় না এবং
এই অভিযোগ তুলেই কিন্তু আজকে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা এবং তারা তালাবন্দি করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপরে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই খবর পাওয়ার পর হরিহরপাড়ার যিনি বিডিও রয়েছেন তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেই কিন্তু যারা বিক্ষোভকারী ছিলেন তারা শান্ত হন। যদিও যিনি কর্মী রয়েছেন অঙ্গনারী সেন্টারের কর্মী তিনি কিন্তু বলেছেন মিথ্যা অভিযোগ করা হয়েছে, যে সমস্ত ছেলেরা দেরি করে আসে প্রতিদিনই দেরি করে আসে সেই কারণে তাদেরকে খাবার আজকে দেওয়া হবে না বলে বলা হয়েছে এবং সেই কারণেই কিন্তু তাদের অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাচ্ছে। এই ঘটনা কিন্তু তিনি মানতে চাননি, তবে পুরো ঘটনাটা হরিহরপাড়ার যিনি বিডিও রয়েছেন তিনি পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হবে এবং যদি অভিযোগ সঠিক হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছেন। বেশ, বাচ্চাটা কি খাবে তা বলছে আর একটা 6 মাসের যে বাচ্চা সে বাচ্চাটা কেটলেও ঘুরে দেবেছে, খিচুড়ি দিচ্ছে না সবজিটা কিচ্ছু দেবে একটা সবজি যদি সবজির দাম বেশি তখন কিন্তু সবজি না কিন্তু চাল আর ডাল দেবে। আর এবার দেখাবো সরকারি রাস্তা সেখানে শিলান্যাসে গিয়ে বাধার অভিযোগ। নকশালবাড়িতে শিলান্যাসে বাধা সভাধিপতিকে, কিন্তু কি কারণে বাধা? প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিতের থেকে একটু জানার চেষ্টা করি। বিশ্বজিৎ, সরকারি রাস্তা তার শিলান্যাসে গিয়ে কেন বাধার মুখে পড়তে হলো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমেই জানাই যেহেতু সামনেই পুজো আসছে এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আজ সভাধিপতি প্রায় 50 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন নকশালবাড়িতে এবং তিনি যখন নকশালবাড়ি পশ্চিম বাবুপাড়ায় যান সেখানে স্থানীয়রা কিন্তু কার্যত সরকারি কাজে বাধা দেওয়ার মতো ছবি কিন্তু আমরা আমাদের ক্যামেরায় ফুটে উঠেছে, যেখানে দেখা যায় যে রাস্তা নয় তাদেরকে ড্রেন প্রথমে করাতে হবে তারপরেই রাস্তার কাজ হোক। কার্যত সভাধিপতি যখন শিলান্যাস পর্বে আসেন সেই সময় সভাধিপতিকে কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। কার্যত সভাধিপতিকে বাগবতুন্ডায় জড়িয়ে ফেলেন এই স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি যে রাস্তা নয় সেখানে কিন্তু ড্রেন করতে হবে, কিন্তু সভাধিপতি বারবার বলার চেষ্টা করেন যেহেতু একটি কাজ পাস হয়ে এসেছে তাই রাস্তার কাজ হোক এবং পরবর্তীকালে তারা যদি সেই ড্রেনের কাজের জন্য আবেদন করে সেটি কিন্তু চিন্তা ভাবনা করে দেখে জানানো হবে। তবে দেখা যায় আমাদের ক্যামেরায় প্রায় এক প্রকার বাগবতুন্ডায় জড়িয়ে ফেলেন স্থানীয়রা এবং পরে কিন্তু সভাধিপতি আশ্বাস দেন এবং আশ্বাসের পর সেই বিক্ষোভ কিন্তু বাধা কিন্তু উঠে যায় এবং সভাধিপতি সেই এলাকায় কিন্তু 20 লক্ষ টাকার ব্যয়ে 360 মিটার পেভার্স ব্লক রাস্তার কিন্তু শিলান্যাস করেন এবং আগামী দিনে কিন্তু এই এলাকার উন্নয়নের স্বার্থে সেই ড্রেনও করা হবে। কিন্তু সভাধিপতি এক প্রকার জানান যেভাবে সরকারি কাজে যদি কেউ বাধা দেয় তাহলে কিন্তু তিনি বলেন এফআইআর করার হুঁশিয়ারি দেন এবং গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান যেহেতু এলাকার ছেলে সভাধিপতি তাই তাকে অনুরোধ করা হয়েছে কোনো রকম। অর্থাৎ স্থানীয়রা দাবি করছেন রাস্তা তৈরির আগে ড্রেন তৈরি করে দিতে হবে, অন্যদিকে সভাধিপতি তিনি আবার কাজ আটকালে এফআইআর এর হুঁশিয়ারি দিচ্ছেন। এর জন্য আমরা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা জানিয়েছি, চিঠি করেছি, প্রধান অফিসে আমরা মার্চ পিটিশন করেছি ড্রেনের জন্য, কিন্তু হঠাৎ করে শুনলাম যে ড্রেনটা হচ্ছে না, রাস্তা হচ্ছে। তো রাস্তা করার পর ড্রেনটা একটু উল্টো হয়ে যায় না। যেহেতু আমি নকশালবাড়ির ছেলে তো মানুষের চাহিদা আমার থেকে অনেক বেশি। ওইখানে একটা পেপার ব্লকের রাস্তা 20 লক্ষ টাকায় স্যাংশন হয়েছে, ওনাদের ডিমান্ড ছিল যে ড্রেনটাও করে তারপর ওটা করতে হবে। ফের জল ছাড়লো ফারাক্কা ব্যারেজ, বিপদসীমা পার করায় ছাড়া হয় জল। বিহার ঝাড়খণ্ডে টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতেই বিপত্তি। আজ ছাড়া হয় 11 লক্ষ কিউসেক জল। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একটু জানার চেষ্টা করবো। প্রণব, জল ছাড়াই শামশেরগঞ্জে ভাঙনের বিপদ সামনে আসছে, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে? দেখো, প্রশাসনের দিক থেকে তো ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু ফরাক্কা ব্যারেজের যে 108টা গেট রয়েছে সেই 108টা গেটের তোমার সাধারণত বিপদ সীমা হচ্ছে 77.34 মিটার। সেই বিপদ সীমা যেহেতু অতিক্রম করেছে সেই কারণে 108টা গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং প্রায় 11 লক্ষেরও বেশি লক্ষ কিউসেক জল কিন্তু ছাড়া হয়েছে এবং তার ফলে স্বাভাবিকভাবেই গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু ভাঙন ফরাক্কা শামশেরগঞ্জ এলাকাতে ভাঙন কিন্তু বাড়বে বলেই কিন্তু আশঙ্কা করা হয়েছে। এবং ফরাক্কা ব্যারেজের যিনি প্রজেক্ট ম্যানেজার রয়েছেন আর.ডি. দেশপান্ডে তিনি বলেছেন যেহেতু তোমার আপার স্ট্রিমে যে যতটা জল সঞ্চিত হয় সেইটাকেই ডাউন স্ট্রিমে ছাড়া হয় সেই পরিমাণে, এবং জল যদি না এই গেট যদি না খুলে দেওয়া হতো
তাহলে কিন্তু তোমার গেটের ওপর চাপ পড়বে এবং গেট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু বিহার এবং ঝাড়খণ্ডে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু পাহাড়ি জল কিন্তু নামতেও কদিন সময় লাগবে এবং তার ফলে কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু ক্রমাগত বাড়বে বলে, জলের যে ছাড়ার পরিমাণ সেটা বাড়বে বলেই কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এবং তার ফলে যে ভাঙন যাতে খুব ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণত নদীর ধারে যে সমস্ত পরিবাররা রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং সেই কারণে তারা যাতে নদীর পাশে যে সমস্ত বাড়ি আছে তারা যাতে বাড়ি ছেড়ে চলে যান, সেই কারণে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা, अभी तो हमारे सारे गेट खुले 109 हाँ सारे खुले 40,000 माइनस करके जो कैनल में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है, उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। और इस वजह से कोई इरोजन का, ये बैरेज के वजह से इरोजन डाउनस्ट्रीम में अपस्ट्रीम में उसका कोई रीजन नहीं है, उसका कोई ऐसा कोई स्टडी नहीं है कि बैरेज की वजह से इरोजन होता है। फ्लड नहीं है वैसे देखा जाए तो डिजाइन डिस्चार्ज 27 लाख क्यूसेक है हमारा मैक्सिमम, लेकिन अभी तो 11.33 लाख क्यूसेक ही जा रहा है। উত্তাল সমুদ্র আর ডুবে যাওয়া জাহাজ থেকে উপকূলরক্ষী বাহিনীর উদ্ধার নাবিকদের উদ্ধার পূর্ব মেদিনীপুর উপকূলরক্ষী বাহিনীর প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সুজিতের থেকে একটু জানার চেষ্টা করি। সুজিত, প্রত্যেক নাবিককে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? তবে 11 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 3 জন এখনো নিখোঁজ। তাদের খোঁজে আজ দিনভর তল্লাশি চলছে, তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ কোস্টগার্ড। তাদের যে হোভারক্রাফট রয়েছে, যুদ্ধ জাহাজ রয়েছে এবং ডনিয়ার যেটা আকাশপথে, তারা কিন্তু খোঁজ চালাচ্ছে। যদি দেখতে পান এই 3 যে নিখোঁজ নাবিকের, আসলে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। গভীর রাতে জাহাজ ডুবার পর খবর আসে হলদিয়ার উপকূলরক্ষী বাহিনীর যে দপ্তরে। তারপরে কিন্তু তল্লাশির কাজ, উদ্ধার কাজ চালাতে থাকে উপকূলরক্ষী বাহিনী এবং তাদের যে এই তল্লাশি সেটা বলা যায় সারা দিন চলছে। 11 জনকে কিছু সময়ের মধ্যে তারা উদ্ধার করেছে নাবিককে, কিন্তু আরও 3 জন ছিল বলে যেটা জানানো হয়েছে প্রেস বিবৃতি মারফত উপকূলরক্ষী বাহিনী জানিয়েছেন যে তাদের 3 জনকে কিন্তু মাঝ সমুদ্রে তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়। তল্লাশি কোস্টগার্ডের আমরা দেখেছি বারবার লোকালয়ে হাতি চলে আসে খাবারের খোঁজে, আর তারপর হাতির তাণ্ডব চলে। আর এই সব থেকে রুখতে এবার নয়া উদ্যোগ, হাতি মানুষের সংঘাত রুখতে এবার নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। কি সেই উদ্যোগ? প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দেবব্রত থেকে একটু জানা যাক। দেবব্রত, নয়া উদ্যোগ বন দফতরের তরফ থেকে, ঠিক কি উদ্যোগ? একেবারে দেখো, সোনামুখী রেঞ্জের পক্ষ থেকে 10 হেক্টর জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে। যে পথ দিয়ে হাতি সবসময় বছরে বিভিন্ন সময় যাতায়াত করে, সেই পথেই কিন্তু 10 হেক্টর জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে। সেই 10 হেক্টর জায়গা জুড়ে হাতির যে অতি প্রিয় গাছ এবং ফল, সেই গাছ এবং ফল লাগানোর উদ্যোগ নিয়েছে বন দপ্তর। কারণ হাতি মানুষের সংঘাত কমানোর জন্য বিভিন্নভাবে বন দপ্তর বিভিন্ন উদ্যোগ নিয়েছে। হাতি যাতে বনাঞ্চল থেকে লোকালয়ে না চলে আসে, মানুষকে ক্ষতি না করে, ফসলের ওপর ক্ষতি না করে, যে কারণে এই উদ্যোগ সোনামুখী রেঞ্জারের। কারণ তিনি যেমনটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই হাতির যে করিডোর রয়েছে এবং হাতির যে রাস্তা রয়েছে, সেই রাস্তা জুড়ে হাতির প্রিয় অতি প্রিয় যেমন আম, জাম, কাঁঠাল সহ এই বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে চেপটি গাছ অর্থাৎ যে ঘাস অতি হাতির সব থেকে বেশি প্রিয়, সেই ঘাসও লাগানো ইতিমধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে 16,000 গাছ কিন্তু ইতিমধ্যে লাগানো হয়েছে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। এতে করে মনে করছে হাতি আর বিশেষ জোন করা হচ্ছে। দেবব্রত, এমন কিছু স্পিসিস 10 হেক্টরে ইন্ট্রোডিউস করা হয়েছে যে সমস্ত স্পিসিস প্রধানত হাতি খায়, এবং তার ফলে যেটা হবে হাতির যে খাবারের যে চাহিদা, যে হিউজ চাহিদা, তো সেই চাহিদাটা অনেকটাই মিটবে, যার ফলে নিকটবর্তী যে সমস্ত গ্রাম আছে তাতে হাতির হানা দেওয়ার টেন্ডেন্সি বা চাষি ভাইরা যে সমস্ত ফসল ফলাচ্ছেন সেই সমস্ত ধান খেতে গিয়ে ধান নষ্ট করা বা ফসল খাওয়ার সেই ব্যাপারটা অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো।